নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব ট্রি বাংলা। নীতি নির্ণয় দুর্নীতির আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। এই মুহূর্তে দাঁড়িয়ে এসআইআর নিয়ে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বঙ্গ রাজনীতিতে। এসআইআর যদি বাংলায় হয় তাহলে বিজেপি বলছে যে 1 কোটির ওপর নাম নাকি বাদ যাবে ভোটার লিস্টে ভোটারদের। যদি তাই হয়ে থাকে তাহলে কিন্তু খুব ইন্টারেস্টিং হয়ে উঠবে 2026-এর বিধানসভা নির্বাচন। পাশাপাশি তৃণমূল কংগ্রেস বাঙালি আবেগকে কাজে লাগিয়ে মুখ্যমন্ত্রী স্বয়ং রাস্তায় নামছেন এবং বলছেন ভাষা আন্দোলন হবে 2026 বিধানসভা নির্বাচন পর্যন্ত। বুঝতে পারছেন, একদম টান টান উত্তেজনা 2026-এ কী হতে যাচ্ছে এবং কোন দিকে মানুষ কোনটা বাঁচবেন। একদিকে বাঙালি আবেগ, বাঙালি অস্মিতা আবেগ, বাংলায় কথা বললেই নাকি বিজেপি অধ্যুষিত রাজ্যে সমস্যা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, বাংলা ভাষাকে হেনস্থা করা হচ্ছে, অপমান করা হচ্ছে, বাংলা সংস্কৃতিকে ধ্বংস করা হচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন। পাশাপাশি শুভেন্দু অধিকারী বলছেন, বিরোধী দলনেতা বলছেন বাংলায় অনুপ্রবেশকারী যারা, অবৈধ অনুপ্রবেশকারী যারা, রোহিঙ্গা যারা, তাদের নাম বাদ দিতে হবে, এসআইআর হবেই। জমে উঠেছে একদম। আজকের পর্ব কিন্তু খুব ইন্টারেস্টিং। আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমার বাদিকে বসে আছেন বিজেপির মুখপাত্র এবং আপনাদের অত্যন্ত পরিচিত মুখ অভ্র সেন। অভ্র, তোমায় ট্রাইব ট্রি বাংলা স্টুডিও তুমি প্রথমবার এলে, স্বাগত এবং নীতি নির্ণয় আর দুর্নীতি অনুষ্ঠানে স্বাগত। অভ্র, আমি প্রথমে বললাম যে একদিকে বাঙালি আবেগ, মুখ্যমন্ত্রী রাস্তায় নামছেন। বেশ কিছুদিন আগে তিনি মিছিল করেছেন বোলপুরে এবং তিনি বলেছেন যে এই আন্দোলন চলবে 2026 বিধানসভা নির্বাচন পর্যন্ত। পাল্টা চাপে পড়ে গেলে তো। প্রথমত তো আমি বলি, একদিকে বাঙালি আবেগ, অন্যদিকে কি? আমরা কি বাঙালি নই? আমি তো জানি আমি বাঙালি। অন্যদিকে কিছু নেই। আসলে বাঙালি আবেগটাকে ভাঙিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কিছু করার চেষ্টা করছেন, সেই বিষয়ে আমি আসছি। প্রথমেই আমি আসি যে দাড়িভিটে যে দুটো ছেলে ছিল, রাজেশ এবং তাপস, তাদেরকে যে গুলি করে হত্যা করেছিল রাজ্যের পুলিশ, কেন হত্যা করেছিল? হত্যা করেছিল কারণ ওই স্কুলটা যেখানে ওরা পড়তো সেখানে উর্দু ভাষার শিক্ষক চাপিয়ে দেওয়া হয়েছিল এবং এই ছেলে দুটির দাবি ছিল যে বাংলা ভাষার শিক্ষক তাদের চাই, তারা বাংলা ভাষাটা শিখতে চায়। বেশ, এই দাবিতে যদি দুটো ফুটফুটে ছেলের মৃত্যু হয় এবং স্টেট স্পন্সার্ড কিলিং একদম, তাহলে সেই সরকার কতটা বাংলা ভাষার প্রতি দরদ রয়েছে সেটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে ঘোরতর প্রশ্ন রয়েছে। ওই দুটো বাচ্চা ছেলেকে হত্যা করেছিল এই তৃণমূল সরকার, তারপর আজকে এখন বড় বড় ডায়লগ শুনতে পাচ্ছি। আর আমার বক্তব্য হচ্ছে, আপনি বলছিলেন যে জায়গায় জায়গায় নাকি বাঙালিদেরকে হেনস্থা করাচ্ছে, কোথায় হয়েছে? ভিডিও দিচ্ছেন, পোস্ট করছেন অফিশিয়ালি। কে করেছে? মুখ্যমন্ত্রী নিজের। মুখ্যমন্ত্রী ভিডিও পোস্ট করা ছাড়ুন, ফেক নিউজের একদম দোকান তৃণমূলের সবকটা হ্যান্ডেল, ফেক নিউজের দোকান, একদম দোকান। আমি এই ভাষায় বলছি। আমি বলছি আপনাকে যে কোথাও মদ খেয়ে কিছু করছিল, তারপর পুলিশ ধরছে, সেই ভিডিও পোস্ট করছে পার্থপ্রতিম রায় বলে তৃণমূলের একজন অফিসিয়াল মুখপাত্র এবং প্রাক্তন এমপি। বেশ, পরে সেটা যখন প্রমাণ হলো, আমরা যখন পয়েন্ট আউট করলাম, তখন উনি শুট করে গিয়ে ভিডিওটা সরিয়ে দিলেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে। এই গেল এক। দ্বিতীয়ত, একজন ব্যক্তিবিশেষ তিনি খুন হয়েছেন, সে খুন কে করেছে? তার ওয়াইফ করেছে। একটা পরকীয়া সম্পর্ক বোধহয় ছিল, সেই রিলেটেড একটা কিছু ম্যাটারে খুন হয়েছে। সেটা নিয়ে একজন ওই রেপ অ্যাকিউজড রাজ্যসভার এমপি আছে তৃণমূলের, কি যেন নাম, অন্য দল করতেন আগে, তারপর রেপ অ্যাকিউজড তৃণমূলের লাভ কেটে উনি আর মহৎ পুলিশ হয়ে গেলেন। ওই এমপি বলে কিনা যে উনি বাঙালি বলে ওই ভদ্রলোককে নাকি খুন করা হয়েছে। আমি বলছি এই ধরনের এক্সাম্পল তো আমরা দেখছি লাস্ট কয়েকদিন ধরে। তারপর সেই তৃণমূলকে আপনি কি বলবেন? আর আরেকটা কথা, আমি বাপের জন্মে দেখিনি যে যারা অনুপ্রবেশকারী, যারা এই দেশের কেউ নয়, তাদেরকে বাঁচানোর জন্য বাংলা ভাষাকে ঢাল করা হবে বা যে কোনো ভাষাকে ঢাল করা হবে। আসলে এটা দেখে আমি একটা জিনিস বুঝতে পারছি যে জসিমউদ্দিন রহমানি বলে একজন মহান ব্যক্তি আছে, মানে আমাদের কাছে সন্ত্রাসবাদী, তৃণমূলের কাছে সে মহান, একদম দেবতুল্য কোনো ব্যক্তি সে। জসিমউদ্দিন রহমানি কিছু মাস আগে একটা বক্তব্য রেখেছিলেন যে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে যদি কেউ আলাদা করতে পারে, সে আলাদা করতে পারে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদম ভিডিও বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে পারছি একদম ঠিক বলেছিলেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে পশ্চিমবঙ্গ মনে করছেন না, এটাকে একটা আলাদা রাষ্ট্র মনে করছেন বা পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছেন। তাই তিনি এই ধরনের একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা করছেন। আপনি আমায় বলুন তো, যে বাংলাদেশে যারা থাকে তারা কি বাংলা ভাষায় কথা বলে না? আমি আপনার কাছে প্রশ্ন করছি, বলে তো। অবভিয়াসলি কথা বলে। বলে তো, তার মানে সে ভারতীয়? আপনি আমায় বলুন তো, আমি আপনাকে প্রশ্ন তাদের করছি। তো মাতৃভাষা বাংলা। আমি আপনাকে প্রশ্ন করছি, রোহিঙ্গারা বাংলাদেশে অনেক মাস ছিল, অনেক বছর ছিল, তাদের কক্সেস বাজারে ছিল, আপনি জানেন। তারা বাংলা ভাষা রপ্ত করেছে, তার মানে কি তারা ভারতবর্ষের নাগরিক? আমি আপনাকে জিজ্ঞেস করছি, নয় তো? তার মানে যারা বাংলা ভাষা বলতে পারে সবাই কিন্তু ভারতবর্ষের নাগরিক নয়। একদম আপনি পরিসংখ্যান তুলে ধরুন, কিন্তু তারা বাঙালি, কিন্তু তারা বাঙালি, তারা বাংলা ভাষায় কথা বলছে, তারা বাঙালি। মানে বাঙালি মানে কিন্তু সে ভারতীয় নয়। বাংলা ভাষায় কারা কথা বলছে? আমরা কথা বলছি, বাংলাদেশিরাও কথা বলছে, রোহিঙ্গারাও কথা বলছে। তার মানে কি আমি বলবো রোহিঙ্গারা ভারতবর্ষের নাগরিক? এই যুক্তি যে দিতে পারে, যে দল দিতে পারে, সে দল হচ্ছে সমাজের ক্যান্সার। তারা পরিষ্কার অনুপ্রবেশকারীদের গার্ড করার জন্য নিজেরা যে এতদিন আলু পটল ঝিঙের মতো ভোটার কার্ডগুলো বিক্রি করেছে, ভোটার কার্ড বানিয়ে দিয়েছে, ওই কি বলে বলুন না, রত্না বিশ্বাস মডেলে আর জাকিরদার মডেলে তো বানিয়ে দিয়েছে ভোটার কার্ডগুলো। তাদেরকে আড়াল করার জন্য এই জিনিসটা তারা করছে। মানে পয়সা নিয়েছি তো, পয়সা নিয়েছি বলে রক্ত ঋণ শোধ করছে। এই রক্ত ঋণ শোধ করতে গিয়ে দেশটাকে পুরো বিক্রি করে দেবে। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। ভবিষ্যৎ কি তাহলে? তুমি কি সাজেস্ট করছো? ভবিষ্যৎ হচ্ছে তৃণমূলের ডাস্টবিনে পড়ে যাওয়া, এর বাইরে আর কোনো ভবিষ্যৎ নেই। বাঙালি ঠিক যেমনি বাঙালি অস্মিতায় বিশ্বাস করে, বাঙালি কিন্তু মানে মাথায় তাদের গোবর নেই, মাথায় ঘিলু আছে। বাঙালি জাতি কিন্তু বিশ্বব্যাপী পরিচিত তাদের মেধার জন্য, ইন্টেলেক্টের জন্য। উনি যেটা শুরু করেছেন, বাঙালি এই সহজ যুক্তিটা বুঝতে পারছে যে কোথায় গলদ এবং কেন উনি এটা করছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে তো মুখ্যমন্ত্রী মিছিল করছেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ওনার বক্তব্য শুনুন। রবীন্দ্রনাথ ঠাকুর ওখানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কম্পিট করার জন্য উনি ওখানে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় করেছে। দুটো বিল্ডিং আছে, আর কি আছে ভগবান জানে, উনিই জানেন। ওনার সবসময় হচ্ছে কারোর সঙ্গে কম্পিটিশন করা। একজন খুব গণ্যমান্য ব্যক্তি, তার সঙ্গে কম্পিটিশন করে নিজেকে উনি একটা কিছু প্রতিপন্ন করতে চান, নিজেকে একটা ওরমভাবে দেখাতে চান। তো রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে যে মিছিল করে, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা, বাংলা ভাষা, যেই দুটি ছেলে শিখতে চেয়েছিল রাজেশ তাপস, তাদেরকে খুন করার লাগানো এই তৃণমূল? এত মৌলিক প্রশ্ন তো। এত যদি বাংলা ভাষা বাঙালি জাতির প্রতি দরদ হবে, যে দরদ এতদিন কোথায় ছিল? আর দরদ এত উতলে পড়ছে যে বাংলাদেশিদের দরদে আমি বলে দিচ্ছি ভারতীয়, যে বাংলা ভাষা বলতে পারে বলে। আসলে দরদটা হচ্ছে তাদের প্রতি যারা পয়সা নিয়ে ভোটার কার্ড বেচেছে, এর বাইরে আর কিচ্ছু না। আপনি বলুন না আমাকে, 19 বার কেন্দ্র থেকে চিঠি দেওয়া হয়েছিল যে 450 কিলোমিটার বর্ডার ফেন্সিংয়ের জন্য আমাদের দরকার। কেন এই রাজ্য সরকার দিচ্ছিল না জায়গাটা? এই দিয়েছে তো 1.5 মাস 2 মাস আগে, তার আগে দেয়নি কেন? দেয়নি কারণ ওইখান দিয়ে যদি অনুপ্রবেশ হয়, আর অনুপ্রবেশ হওয়া মানেই তো পরিষ্কার একটা টার্গেট অডিয়েন্স চলে এলো, তাদেরকে আমি ভোটার কার্ড বিক্রি করব, পয়সা পাবো। এটা হচ্ছে তৃণমূল। তৃণমূল পারলে নিজের বাড়ির মা বাবাকেও বিক্রি করে দেয় পয়সার জন্য। এই দল থেকে আমাদের দেশের, আমাদের সমাজের ভালো কিচ্ছু হতে পারে না। অব্র এসআইআর কিন্তু বিহারে 50 লক্ষর বেশি ভোটারের নাম বাদ গেছে। সুপ্রিম কোর্টও ইন্টারভেন করেছে। এসআইআর বাংলায় কি হবে? তোমরা এই এসআইআর এর পেছনে এত উঠে পড়ে লেগেছো কেন বলো তো? আমরা না, শান্তনু দা, আপনি না, আমি প্রশ্নটা করিনি। তার সাথে আমি তোমায় বলি, তার সাথে তৃণমূলের মুখপাত্র বলছে মিঠুন চক্রবর্তীকে জোকার। কোন মুখপাত্র? নাম না নিলাম আমি। তৃণমূলের তো অনেক মুখপাত্র আছে, ওটাতে বলছে জোকার, মানুষজন বুঝতেই পারবে না। আমার প্রথম বক্তব্য হচ্ছে যে আপনারা দায়িত্বশীল সংবাদ মাধ্যম যারা রয়েছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা এটা দেখান যে স্বাধীনতার পর থেকে এখন অবধি 13 বার কিন্তু এসআইআর জায়গায় জায়গায় দেশব্যাপী হয়েছে। বেশ 13 বার এসআইআর হলো, কোনোবার এই ধরনের কোনো অভিযোগ এলো না। তারপর 2002 2003-এ লাস্ট এসআইআর হয়েছে, মাঝখানে এত বছর এসআইআর হয়নি, এই রিভিশনটা হয়নি। এত বছর বাদে যখন এই রিভিশনটার কথা উঠছে বা হচ্ছে, তখন যেই দল বা যেই ব্যক্তিবিশেষ এই এসআইআর এর বিরোধিতা করছে, তাদের কি অভিসন্ধি আছে? তার মানে কি যুক্তিগতভাবে যদি আপনি ভাবেন, তার মানে ভোটার লিস্টে কোন পর্যায়ে জল মিশিয়ে রেখেছে যে রিভিশন হলে সেটা ধরা পড়ে যাবে, এই ভয়ে তারা কাঁপছে। আপনি ভাবুন, আমি আজকে একটা ভিডিও পেলাম, সেটা আপনাদেরকে দেখিয়ে দিতে পারি। একদম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও। সেখানে উনি কি বলছেন? উনি বলছেন বিএলওরা ট্রেনিংয়ে যাচ্ছে, আমি জানতামই না। উনি কি ইলেকশন কমিশন নাকি যে উনি ওনার জানতে হবে? আমরাও জানতাম না তো। এত হাম্বরামির কি আছে? আরেকটা দাঁড়ান, উনি ওনারা শেষ করেননি।
উনি ওখানে বলেছেন, এই ভিডিওটাতে শোনা যাচ্ছে, উনি বলছেন যে বিএলওরা তো স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, মাঝখানে ইলেকশন কমিশনাররা কিছুদিন কাজ করছেন, পরেও কিন্তু স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি থাকবেন। তা আমি তাদেরকে বলছি একটা নামও যেন বাদ না যায়। মানে মামার বাড়ির আবদার নাকি? ইলেকশন কমিশনারের কাজ করবে বিএলও, তারা যেহেতু স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, তাদেরকে এভাবে শাসানো হচ্ছে। এরা একটাও নাম বাদ যাবে না, মানে মরা মানুষ নাম বাদ যাবে না, একজনের 5 জায়গায় নাম আছে নাম বাদ যাবে না, একজন এখানে থাকে না নাম বাদ যাবে না, একজনের কাছে জালি কার্ড নাম বাদ যাবে না। এটা কি মামার বাড়ির আবদার তৃণমূলের? আমার এটা ক্যাটাগরিক্যাল প্রশ্ন। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের চেয়ারের দমে কি করে সাধারণ গভর্নমেন্ট এমপ্লয়ীদের এভাবে শাসাতে পারেন? তার মানে ওনার অভিসন্ধিটা কি, তৃণমূলের অভিসন্ধিটা কি? এটা তো মৌলিক প্রশ্ন জাগছে। না, এসআইআর যদি হয়, তৃণমূলের যে আতঙ্ক, তৃণমূল বলছে না করতে দেবো না, হবে না, মূল আতঙ্কটা কিভাবে তুমি দেখছো? মানে আতঙ্ক তুমি বলতে চাইছো যাদের নাম বাদ যাবে তাদের ভোটেই তৃণমূল টিকে আছে, দেখুন, ক্ষমতায় আছে? আমি ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার 25 তারিখের একটা প্রেস নোট নিয়ে বসেছি। তুমি একটু জুম করে দেখাতে পারো হ্যাঁ, দর্শকদেরকে? আমি বলছি, এখান থেকেই পড়ছি। মৃত ভোটার 25 তারিখ অবধি মৃত ভোটার 22 লক্ষ নাম বাদ গেছে। 25 তারিখ অফ জুলাই। বেশ। একজনের একাধিকবার নাম রয়েছে এরকম ভোটারের সংখ্যা ছিল 7 লক্ষ। তো স্বাভাবিকভাবেই ডাবল বা ট্রিপল যেগুলো সেগুলো বাদ যাবে। আর 35 লক্ষ লোক বিহারে থাকেনি না, অন্য কোথাও মাইগ্রেট করে গেছেন। আমার বক্তব্য হচ্ছে যে এরমভাবে যখন ব্রেকডাউন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিয়ে দিচ্ছে, আমরা ধরে নিচ্ছি আমাদের এখানে যখন এসআইআর হবে এই ধরনের ব্রেকডাউন আমরা পাবো। মানে এরকমই হবে। এসআইআর হবেটা শিওর? ইলেকশন কমিশনের প্রেরোগেটিভ, ইলেকশন কমিশন যদি চায় নিশ্চয়ই হবে, কারণ বাবার ক্ষমতা নেই আটকা। তোমাদের লোক তো বসে আছে, মুখ্যমন্ত্রী বলছে এটা বিজেপির বি টিম ইলেকশন। আসলে কোন একটা গোফওয়ালা কে একটা জোকার ছিল না এই স্টেট ইলেকশন কমিশনে, তৃণমূল বসেই ছিল পাচাটার জন্য তৃণমূলের। ওরা আসলে এই জিনিসগুলো করে বলে ওদের মুখ থেকে এইসব কথাই বেরোয়, ওদের কথা ছাড়ুন। আমি বলছি এত যখন সুন্দর ব্রেকডাউন আমরা পেয়ে যাচ্ছি যে এত লক্ষ লোক বা এত হাজার লোক মৃত, তাই তাদের নাম বাদ যাচ্ছে, এত হাজার লোকের নাম দুবার বা দুবারেরও বেশি রয়েছে তাই নাম বাদ যাচ্ছে, ডাবল ট্রিপলগুলো, বা এত লক্ষ ভোটার বা এত হাজার ভোটার এখানে আর থাকেনি না তাই নাম বাদ যাচ্ছে। তাহলে স্বাভাবিকভাবেই আমাদের রাজ্যে এই যে 2002-2003-এর পরে আর এই এসআইআর হয়নি, এর মধ্যে অনেকে মারা গেছেন নাকি বেঁচে আছেন আমি জানি না। যদি মারা গিয়ে থাকেন তারা হয়তো এসে তৃণমূলের ভোট দিয়ে যায়, কারণ তৃণমূলের মেশিনারিটা তো ওরকমই, সেটা আলাদা কথা। কিন্তু কিছুজন জেনুইনলি মারা গেছেন, কিছু জনের নাম হয়তো 2 জায়গায় বা 3 জায়গায় বা 5 জায়গায় রয়েছে, আর কিছু জন হয়তো আর পশ্চিমবঙ্গে থাকেনি না। স্বাভাবিক যুক্তিতেই এদের নাম পশ্চিমবঙ্গের ভোটার রোলে আর থাকবে না। আর সেটাতে যে দলের বা যে ব্যক্তি বিশেষের সমস্যা আছে তার মানে বুঝবেন তারা হচ্ছে 2 নম্বরই দল, নাম্বার 1 একদম। বেশ অভ্র, এবার একটু যদি আমরা তোমাদের প্রার্থী তালিকার দিকে আসি, অনেকেরই কিন্তু মনের প্রশ্ন যে বিজেপির প্রার্থী তালিকা কেমন হতে পারে, বিজেপির মুখপাত্র হয়ে একটু আভাস কি পাওয়া যেতে পারে? ভোট বেশ কিছু মাস বাকি, এখনো তো কিছু নির্ধারণই হয়নি, কিছু ঠিকই হয়নি, প্রার্থী তালিকা বেরোয়নি। এখন জল্পনা কল্পনা করার কোনো অবকাশ বলে আছে বলে আমার মনে হয়। আমি কেন প্রশ্ন করলাম আমি তোমায় বলি, কারণ শাসক দলের অনেকে বলছে অনেক তো লবি, একটা লবির নাম দিলীপ, অন্যটা লবির নাম সুকান্ত, আর একটা লবির নাম শুভেন্দু, আর একটা লবির নাম শ্রমিক। শাসক দলের ভাটবাঁকা নিয়ে আমি কেন কমেন্ট করতে যাবো বলুন তো? আমি বলছি আমাদের দল ডিসিপ্লিন ওয়েতে চলে, এবং এত মাস আগে থেকে কখনো একটা সুস্থ স্বাভাবিক দলের মানে কারা কারা ক্যান্ডিডেট হবে সেটা ঠিক হয় না। তৃণমূলে হয়ে থাকতে পারে, কারণ তৃণমূলের তো অনেক বেচাকেনার ব্যাপার আছে, কে কত মাল ফেলতে পারবে সেই অনুযায়ী ক্যান্ডিডেট হয়ে যাবে। তৃণমূলের ব্যাপারটা এরকম চলে, বা কিছুজন কেউ কারুর ভাইপো, কেউ কারুর বোনপো, কেউ কারুর ভাইজি বোনজি বলে হচ্ছে ক্যান্ডিডেট হয়ে যাবে। তো এই সিস্টেমে তৃণমূল চলে, তৃণমূল এটা পারবে। ভারতীয় জনতা পার্টির মতো এত বৃহৎ একটা পার্টি এবং ডিসিপ্লিন পার্টি এইভাবে কাজটা করে না। না, অনেকে তো আবার তৃণমূল থেকে তোমাদের দলে আসতে পারে। দেখুন, কেউ সে তো আগের বার তো জেট প্লেন করে দিল্লি গেছিল। কেউ তৃণমূল থেকে, তৃণমূল কেন, সিপিএম থেকেও এসছে আমাদের দলে, বা অন্যান্য রাজনৈতিক দল থেকেও আসতে পারে। বিষয়টা হচ্ছে যখন একজন ব্যক্তি বিশেষ একটা দলের আসে, দলের যে অর্গানাইজেশনাল কালচার, দলের যে আইডিওলজি, সেটার সঙ্গে সম্পৃক্ত হতে হয়। বেশ কিছু কিছু ব্যক্তি বিশেষ ধরুন এলো, সে সম্পৃক্ত হতে পারলো না, সেটা সেই ব্যক্তি বিশেষের ফেলিয়ার। কিন্তু আমাদের দলটা অন্যরকম ভাবে ফাংশন করে, আমাদের দলটা আইডিওলজি মেনে ফাংশন করে। বেশ, তাহলে অব্র আমার পরবর্তী যেটা প্রশ্ন করবো, এই যে দুর্নীতি পার প্রমাণ দুর্নীতি কিন্তু তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, এসএসসি থেকে শুরু করে ডিএ থেকে, ডিএ এখন দিতে পারেনি, এই জন্য নবান্ন অভিযান, আরজিকর,
কোটি কোটি টাকা, নারী নিরাপত্তা, সব ক্ষেত্রে এই তৃণমূলকে কি আর পাবে? মানে 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 আর আমি তোমাকে একদম ওপেন জিজ্ঞেস করছি, আমি সবাইকেই তোমাদের দলে যারা এসেছেন এই অনুষ্ঠানে আমি জিজ্ঞেস করেছি যে 2026 যদি না হয় তাহলে নেভার, বলো। দেখুন, একটা জিনিস বুঝতে হবে যে আপনারা যারা দায়িত্ববান সংবাদ মাধ্যমের অঙ্গ, তারাই কিন্তু বুঝতে পারছেন যে তৃণমূল একদম দুর্নীতির পাহাড়ে বসে রয়েছে। যেখানে তাকাবেন সেখানে চোর, আর চোর না হলে আপনি ডাকাত পাবেন, বাটপার পাবেন। তো তৃণমূলের অবস্থাটা এটা, তৃণমূলের একটা নেতা দেখাতে পারবেন না যে একদম পুরো ক্লিন ইমেজ। কিছু না কিছু আপনি পাবেন তার গায়ে গন্ধ, হয় সে চোর, নয় বাটপার, নয় ডাকাত, নয় অন্য কোনো 2 নম্বরীর ব্যবসা কিছু করে। এই ধরনের আপনি ভরে গেছে, তৃণমূল দলটা দাঁড়িয়ে আছে এইটার উপরে। এবার আপনি যখন এটা বুঝতে পারছেন, ঠিক তেমনিভাবে কিন্তু বাংলার জনগণও বুঝতে পারছে। কিন্তু জনগণ বুঝলেও, হ্যাঁ, জনগণ বুঝলেও ভোট কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকেই দেখে দিচ্ছেন মানুষ। হ্যাঁ, আমরা তো দেখলাম পঞ্চায়েতে কি সুন্দর ভোট হয়েছে বলুন তো। 57 জন না 58 জন মারা গেছে, বোধহয় 60-এরও বেশি হতে পারে, আমার ঠিক মনে নেই। আর সারা দেশে পঞ্চায়েত ইলেকশন হলো, অন্যান্য ইলেকশন হলো, কোথাও কিন্তু রক্তক্ষরণ আমরা দেখিনি। আর অবস্থা এটাই যে এখানে কোনো ভোট হলেই ওই 50-60 মিনিমাম তো যাচ্ছে, একদম উইকেট পড়ছে। আর উইকেট পড়ছে, আমি এই ল্যাঙ্গুয়েজটা কেন ব্যবহার করছি, কারণ পড়ছে আবার তৃণমূলের উইকেটই। তৃণমূলের লোকজনই তৃণমূলকে মারে। মানে ওই একটু আগে আপনি বলছিলেন না যে আপনাদের দলে তো অনেক এরকম নাকি এই আছে, লবি আছে, এই আছে, আমাদের দলে আমি এরকম বলছিলাম দেখা যায় না। মানুষদের মনের প্রশ্ন। না, ঠিক আছে, তারা আমাদের অন্য পর্ব দেখে যেখানে অন্যান্য লোকজন এসেছিলেন, না আমি ঠিক আছে, আমি তারা লিখছে সবার প্রশ্নের উত্তরটাই দিয়ে দিচ্ছি। দেখুন, আমাদের দলে দেখা যায় না যে বিজেপির লোককে ধরে একদম সপাটে গালের মধ্যে একটা ঠাস ঠাস করে চড় মারছে বা মাথা থেতলে মারছে, জ্বালিয়ে মারছে, এগুলো আমাদের দলে দেখা যায় না। তৃণমূল এমন একটা অভিনব দল, এত একটা সুন্দর দল, শৃঙ্খলাবদ্ধ দল, তৃণমূলে এই জিনিসগুলো দেখতে পাবেন। এই ধরুন, আমি যদি তৃণমূল হতাম, আপনি যদি তৃণমূল হতেন, আমি আপনাকে কত রকমভাবে মারতে পারতাম। মাথা থেতলে মারতে পারতাম, পিটিয়ে মারতে পারতাম, বোমা মারতে পারতাম, উড়িয়ে দিতে পারতাম, তারপর জ্যান্ত আপনাকে এই স্টুডিওতে পুড়িয়ে মেরে দিতে পারতাম। আমি বলছি তৃণমূল মারারও কত রকম প্রকারভেদ করেছে। তো এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তো এই তৃণমূল কংগ্রেসের থেকে আপনি কি এক্সপেক্ট করবেন? সুস্থ ইলেকশন? আপনি সুস্থ ইলেকশন যদি মনে করেন যে ব্যালট খেতে হবে, ব্যালট খেয়ে পেট বললে সেটা সুস্থ ইলেকশন, তাহলে ভালো। আমরা তো ভাত ডাল খাই বাড়ি গিয়ে, ম্যাক্সিমাম আলু ভাজা, পাঁপড় ভাজা। এরা কি ব্যালটও খায়? সর্বভুক দল একটা। তো এই মডেলে এরা বিভিন্ন ইলেকশনগুলো করে রেখেছে। কিন্তু আপনারা নিশ্চিন্ত থাকুন, মানুষ বদ্ধপরিকর এই একটা ফালতু নর্দমা দলকে আর তারা সহ্য করবে না, একদম ডাস্টবিনে ফেলে দেবে। অব্র এখানে আমার পরবর্তী প্রশ্ন থাকবে মহাজোট। শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পরই কিন্তু তিনি মহাজোট বলেছেন, তাহলে বামের ভোট কি আবার রামে? দেখুন শান্তনুদা, বামেরা ঐতিহাসিকভাবে লাস্ট কিছু বছরের ইতিহাস যদি অ্যাটলিস্ট আপনি দেখে নেন, মানে তৃণমূলের সঙ্গে বা কংগ্রেসের সঙ্গেই থেকেছে। আপনি যদি 40-50 বছর পিছিয়ে যান বা 30 বছর পিছিয়ে যান, তখন তাদের মধ্যে কোনো কনফ্লিক্ট থাকতে পারে। সাম্প্রতিক ইতিহাসে কোনো কনফ্লিক্টের জায়গা নেই, বরং তারা একই ইন্ডি জোটের সদস্য। বেশ। তো দিল্লিতে আমি একসঙ্গে বসে বিরিয়ানি খাবো আর এখানে নাটক করব যে আমি তার বিরোধী, এই নাটকবাজিটা তো মানুষ বেশি দিন নেবে না। তো প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন কি হচ্ছে, যে বিরোধী ভোট, সে বিরোধী ভোটে কিছুটা ভাগ বসিয়ে কিছুটা ভোট পেয়ে বামেরা কিন্তু বকলমে তৃণমূলকেই একদম পথ প্রশস্ত করে দিচ্ছে যে ভাই আপনারাই ক্ষমতায় থাকুন। এই জিনিসটা সাধারণ মানুষ বেশ কয়েকবার দেখে ফেলেছে। আমরা সেখান থেকে দাঁড়িয়ে বামপন্থী মনস্ক মানুষদেরকেও বলেছি যে এই জিনিসটা হতে দেবেন না। তৃণমূলকে সরানোর জন্য যারা একমাত্র বিকল্প, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। তাদেরকে সমর্থন করুন, তাদেরকে ভোট দিন, যাতে তৃণমূল সরে এবং বামেরা বা কংগ্রেস ধরুন কিছু ভোট কেটে যাতে বকলমে তৃণমূলের সুবিধে না করে দিতে পারে। এটা সাধারণ একটা ম্যাথামেটিক্যাল ব্যাপার। তাহলে অভ্র আমার প্রশ্ন হচ্ছে, বামেরা কাদের বি টিম? এখানে তৃণমূলের যারা এসছেন তারা বলছেন যে বামেরা তোমাদের বি টিম, এবং তোমাদের সাথে তৃণমূলের আবার যারা এসছে তারা বলছে তোমাদের সঙ্গে তৃণমূলের সেটিং। যারা বামেরা এসছেন তারা বলছেন তোমাদের সঙ্গে তৃণমূলের ইউনিক সেটিং, যে সেটিংয়ে দিল্লিতে বিজেপি, বাংলায় তৃণমূল। প্রথমে আমি এটা কি সেটিং? প্রথমে আমি মহান বামপন্থী যারা এসছেন, আমি আর নাম জিজ্ঞেস করছি না, জানতেও চাই না। অনেক নেতা, ঠিক আছে, অনেক অনেক অনেক, এবং তারা তোমার সঙ্গে অন্যান্য সংবাদ মাধ্যমেও থাকেন, তারাও। আমি বলছি তো বড় মাপের নেতা। তো বড় মাপের নেতারা যখন আবার কখনো আসবে, তখন তাদেরকে জিজ্ঞেস করবেন যে ভাই তোমাদের দলের বড় বড় নেতারা যখন দিল্লিতে বসে একসঙ্গে মিটিং করে, তখন কি চোখে নেওয়া হয়?
তখন সেগুলো দেখতে পায় না এই বামেদের এই লোকজনরা যারা এসে এই বড় বড় ডায়লগগুলো দেয়। একসঙ্গে মিটিং করছি, একটা জোটে রয়েছি, তারপর বলছি নাকি তার সঙ্গে আমি নেই, তার বিরোধিতা করছি। এটা কোনো যুক্তি? নাকি এটা যুক্তি যে একসঙ্গে জোটে রয়েছে, দিল্লিতে তারা দিব্যি আন্ডারস্ট্যান্ডিং করে চলছে এবং তাদের আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে যে পশ্চিমবাংলায় বামেরা তো এই মুহূর্তে ক্ষমতায় আসতে পারবে না, তাহলে একটা ব্রিডিং গ্রাউন্ড তারা পাক, তৃণমূল তাদেরকে ট্যাসিটলি সাপোর্ট করে দিক এবং বিরোধী ভোটটা কেটে তারা বকলমে তৃণমূলের হেল্প করুক। মানে আলটিমেটলি রেজাল্টটা কি হচ্ছে? তৃণমূলেরও লাভ হচ্ছে, আর বাম যারা মোটামুটি নিশ্চিহ্ন হয়ে গেছে তারাও একটা ব্রিডিং গ্রাউন্ড পাচ্ছে। আমি যুক্তিসঙ্গতভাবে মানুষকে এটা ভাবতে বলছি। আর যেখানে বিজেপির লোকজন মারা যাচ্ছে, মেরে ঝুলিয়ে দিচ্ছে, আমাদেরকে একের পর এক ফলস কেস দিচ্ছে, আমরা লড়াই করছি, আর এবার এদিকে আমাদের সঙ্গে নাকি সেটিং, নাকি এটা বলে মানুষকে গুলিয়ে দিয়েও বকলমে লাভ আবার সেই বাম এবং তৃণমূলের উভয় পক্ষেরই। তাহলে অগ্র সিবিআই একটা লেভেল পর্যন্ত ইনভেস্টিগেট করছে, তারপর পুলিশ, কলকাতা পুলিশ যা বলছে, আরজিকর ক্ষেত্রে বললাম আমি, সেটাই সিবিআই বলছে একই জিনিস। কেন? সব ক্ষেত্রেই তাই। সিবিআই কিন্তু আলটিমেটলি কোনো এই মামার বাড়ির আবদারের সলিউশন বলছি, এই মামার বাড়ির আবদারের যুক্তিটা কার মুখ থেকে এসেছিল বলুন তো? কুণাল কুমার ঘোষ বলে একজন মহান মুখপাত্র আছে তৃণমূলের, তার মুখ থেকে এসেছিল। আমার সেটা অনেকটা মনে পড়ে যাচ্ছে। আমার তো জানা নেই যে তিনি তো মিঠুন বাবুকে বলছেন রাজনৈতিকভাবে তিনি জোকার। হ্যাঁ, আমরা তো ওনাকে জোকারগিরি করতে দেখেছি, প্রিজন ম্যান বাজিয়ে ফাজিয়ে কেঁদে কেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর ফোর বলে। ওনার কথা ছাড়ুন না, কিন্তু ওনার আগের কথাটা ধরেই আমি বলছি যে ধরুন কলকাতা পুলিশ কি বলেছিল যে ভাই আমরা তথ্য প্রমাণ লোপাট করেছি, হ্যাঁ আমাদের তালতলা থানার ওসি ওখানে গিয়ে গুটি গুটি পায়ে গিয়ে সব তথ্য প্রমাণ লোপাট করেছি, এটা কলকাতা পুলিশ বলেছিল? আরজিকর ক্ষেত্রে বলছি। নাকি এটা ধরা পড়লো সিবিআই ইনভেস্টিগেট করার পরে? ওই ওসিকে একদম কলার ধরে জেলে কে ঢোকালো? সিবিআই ঢোকালো। ভিসেরাটা কে নষ্ট করে দিয়েছিল? নির্যাতিতার কলকাতা পুলিশ করেছিল। তাই এই যে ন্যারেটিভটা একটা দেওয়ার চেষ্টা হয় যে কলকাতা পুলিশ যেটা করেছে সেটাই সিবিআই করেছে, এটা কিন্তু ভুল। বরং যদি কলকাতা পুলিশের হাতের এই কেসটা থাকতো তাহলে কিন্তু কনভিকশন হতো না। তাহলে কি হতো বলুন তো? তাহলে কামদুনির মতো ঘটনা ঘটতো, কি তার থেকেও খারাপ হতো। বা কিছুদিন আগে হলো কোরিয়ার একটা ঘটনা ঘটেছে, দেখেছেন তো? 7-8 বছর আগে গণধর্ষণ হয়েছে, যেই গাড়িতে গণধর্ষণ করেছে পুলিশের গাড়িটাই নাকি খুঁজে পায়নি। 7-8 বছর পরে ওই মহিলা কাঁদছেন এবং যারা অভিযুক্ত তারা 32 পার্টি বের করে কোর্ট থেকে বেরোচ্ছে। যদি কলকাতা পুলিশের হাতে থাকতো তাহলে এইটা ছিল ভবিষ্যৎ। সিবিআইয়ের হাতে এসছে বলেই কিন্তু কেসটা নিয়ে যথাযথ যা যা হওয়ার হয়েছে। এবার বলুন। বেশ, অবশেষের দিকে তাহলে 2026-এ কি মনে হচ্ছে? আইপ্যাক যা রিপোর্ট দিচ্ছে তাতে কিন্তু তৃণমূলের যথেষ্ট কপালে ভাঁজ পড়ার মতো। ফটো ফিনিশ যদি এসআইআর হয় তারপর কি দাঁড়াচ্ছে, অবভিয়াসলি আমরা আপনাদেরকে আপডেট করব। তোমাদের স্ট্যান্ড কি ভাবছো? আইপ্যাককে এরা কখনো কখনো মাথায় তুলে নাচে, আবার কখনো প্যাক প্যাক বলে। তো আইপ্যাকের কি ট্রেন্ড বলছে সেই নিয়ে আমি কোনো বক্তব্য রাখবো না। আমি একটা জিনিস বুঝতে পারি, মানুষের সঙ্গে মিশে মানুষের সঙ্গে কথা বলে পথ চলতি মানুষের যেটা ফিল আমরা পাচ্ছি সেটা হচ্ছে মানুষ চাইছে এই তৃণমূলকে পরিষ্কার ডাস্টবিনে ফেলে দিতে। অনেক হয়েছে, আর না। আমরা তো দেখে নিলাম 15টা বছর এই তৃণমূল বাংলাকে কত মুখুজ্জ্বল করেছে। এই মুখুজ্জ্বলে মানুষ আর নিতে পারছে না, মানুষ চাইছে এদের থেকে নিস্তার। বেশ, আমরা একদম শেষ প্রশ্ন করব, মুখ নাকি সিম্বল? মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ কিন্তু আজকেও এখানে যারা যারা এসেছেন তারা এক কথায় বলেছেন তার সংগ্রাম, তার উত্থান নো ডাউট আনপ্যারালাল। আমার মনে হয় তুমি এর সঙ্গে একমত হবে, কিন্তু তার কাউন্টার করার মতো মুখ কোথায় বলো? দেখুন, ভারতীয় জনতা পার্টি কিন্তু এই মুখের রাজনীতিতে সেই অর্থে কখনোই বিশ্বাস করে না। আমাদের কাছে আগে সংগঠন, দেশ, সংগঠন। বাংলার ক্ষেত্রে কি এটা প্রযোজ্য হবে? বাংলার ক্ষেত্রে এটাই প্রযোজ্য। একটা মুখের ওপর ভিত্তি করে, ধরুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা মুখ, তার পরের লেভেল থেকে যেসব নেতারা রয়েছে সব করা চোর বাটপার, আর তারা ধর্ষণ করে বেড়াচ্ছে এবং চুরি করে বেড়াচ্ছে, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এত সৎ, সবাইকে উনি সেফগার্ড করে দিচ্ছেন বিভিন্ন অছিলায় বিভিন্ন রকমভাবে। তাহলে সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের ক্রেডিবিলিটি কোথায় থাকে আপনি বলুন না? এত যে ধর্ষণ, খুন, রাহাজানি, তোলাবাজি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু জানেন না? নাকি মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় সব জানেন, জেনে ওগুলোকে সাপোর্ট করে যাচ্ছেন? তাহলে মুখটা ডিসক্রেডিট হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আগে ওরা বলতো সততার প্রতীক নাকি, এই জিনিসটা তৃণমূল কংগ্রেস নিজেরাই আর লেখে না। নিজেরা লিখতেও তাদের বিবেকে বাধে, ওরাও জানে ওরা কোন জায়গায় নেমে গেছে। মানে 21-এ সততার প্রতীক ছিল, 26-এ আসলে 21-এও লেখেনি, 21-এও লেখেনি, কারণ তাদের তখনও বুঝতে পারছিল যে তখনও তো পার্থতা জেলে যায়নি, পরে জেলে গেছে।
এখন আর লেখার কোনো লেখা কি বলারও কোনো জায়গায় নেই। আগে লিখতে পারতো না, এখন বলতেও পারে না। যারা তৃণমূলের লোকজন আসবেন সাবসিকুয়েন্টলি জিজ্ঞেস করবেন তাদের, তারা কি মনে করে যে তারা সততার প্রতীক? না, তাহলে তুমি বলছো 26-এ তাহলে তোমরা ক্ষমতায় আসবে? 26-এ ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে এবং সাধারণ মানুষও সেটা চাই। 26টা পাবে তৃণমূলের, একদম সংক্ষেপে বলবে। তৃণমূলের অনেক নেতা একদম ওপেন চ্যালেঞ্জ করে বলছে, জিজ্ঞেস করছেন 26-এ কি তোমরা 26টা পাবে? 26-এ আমরা যা সিট জিতবো তারপরে আপনাকে আবার আমরা ইন্টারভিউ দেব, আমি বা অন্য কোনো মুখপত্র যে থাকবে ইন্টারভিউ দেবে, তখন আপনি বুঝতে পারবেন যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি আর তৃণমূল কংগ্রেস কোন ডাস্টবিনে পড়ে আছে। অভ্র, অনেক ধন্যবাদ তোমার সময়ের জন্য, অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন অভ্র সেন আজকে আমাদের পর্বে ছিলেন এবং তিনি বলছেন যে 26-এ তৃণমূল কংগ্রেস কটা পাবেন তিনি কিংবা বিজেপির কোনো মুখপাত্র এই অনুষ্ঠানে এসে তখন ইলেকশনের পর, রেজাল্ট বেরোনোর পর বলবেন যে, মনে রাখবেন কথাটা অভ্র যা বললো আপনাদের সবার জন্য, শেষ কথা আপনারাই বলবেন। নিশ্চয়ই এটাই গণতন্ত্রের শেষ কথা, মানুষই বলে। সুতরাং 26-এ কে কটা পাচ্ছে, কোন ইস্যু সামনে আসছে, এসআইআর হলে কত লক্ষ ভোটার নাম বাদ যাবে এবং তার এফেক্ট কার ওপর পড়বে, সব থেকে বেশি সেদিকে আমাদের নজর থাকবে। আজকের পর্ব এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার, ভালো থাকবেন।